গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস অসুখের পরে। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় পর্ব। নিজের স্থানটা আজও আবিষ্কার করতে পারেনি অতীশ। যখন রিকশা চালায় তখন ভাড়া নিয়ে কত হেঁটোমেটো লোকও কত অপমান করে, মারতে আসে, গাল দেয়। আবার যখন কোনো বাড়িতে পুজো করতে যায় তখন কত বুড়ি ধুড়িও মাটিতে পড়ে পায়ের ধুলো নেয়। সবজির পাইকার তাকে জিনিসের ন্যায্য দাম দিতে গড়িমসি করে। আবার ভিক্টোরি স্ট্যান্ডে যখন দাঁড়ায় তখন কত হাততালি পায় সে। সুতরাং এই সমাজে তার স্থানটা কোথায় তা স্থির করবে কি করে সে? বিশু বলল, বাবু হুজ্জতটা কেন করছে জানো? না, কেন? কিছুদিন আগে সুবিমল স্যার ল্যাংড়াকে ডেকে পাঠিয়ে বলে, তুই পার্টিতে চলে আয়, তাহলে তোকে পার্টি দেখবে। ল্যাংড়া মুখের ওপর না বলতে পারেনি, কিন্তু পরে বলে পাঠিয়েছে পার্টিতে যাবে না, স্বাধীনভাবে থাকবে। শালা বুদ্ধু আছে, পার্টির সঙ্গে লাগলে উড়ে যাবে একদিন। আজ পালিয়ে বেঁচে গেছে, কিন্তু রোজ তো আর লোক ফেভার করবে না। কি বলো গুরু? বাবু ওকে ঠিক একদিন ফুটিয়ে দেবে। পার্টিতে গেলে দোতলা বাড়ি আর মোটর বাইক দুটোই হয়ে যেত। ল্যাংড়ার আপাতত দুটো স্বপ্ন, একটা দোতলা বাড়ি করবে আর একটা হোন্ডা মোটর বাইক কিনবে। পাড়ার সবাই সে কথা জানে। তার মানে এ নয় যে এ দুটো হলেই ল্যাংড়া ভালো ছেলে হয়ে যাবে, তা নয়। আপাতত এ দুটো স্বপ্ন দেখছে, পরে আরও স্বপ্নের আমদানি হবে। অতীশ একটা দীর্ঘশ্বাস ফেলল। এই বেকারির যুগে মস্তানিও একটা ভালো প্রফেশন। ল্যাংড়াকে আর চাকরির ভাবনা ভাবতে হয় না, ভাত রুটির চিন্তা নেই। খড়কাটা কলের পাশেই মদন দাসের খুপড়ির সামনে মাতাল মদনকে পেটাচ্ছিল তার লায়েক ছেলে পানু। পেটানোটা যেন জুতমতো হয় তার জন্য মদনের বউ নবীনা আর মেয়ে সুমনা তার দুটো হাত দুদিক দিয়ে চেপে ধরে আছে। পেছন থেকে কোমর ধরে আছে ছেলে নয়ন। মদনের মুখ থেকে যেসব গালাগাল বেরোচ্ছে তার চেয়ে খারাপ কথা পৃথিবীতে আর অল্পই আছে। আগে মদনই মাতাল হয়ে ফিরে বাড়ি শুদ্ধ লোককে পেটাতো আর গাল দিত। আজকাল চাকা ঘুরে গেছে। ব্যাপারটা অতীশের খারাপ লাগে না, এ যেন অতীতের দেনা শোধ হচ্ছে। বিস্তর লোক দাঁড়িয়ে গেছে দৃশ্য দেখতে। চোখ ভিডিও ক্যামেরা কাম টেপ রেকর্ডার। হাবিব তনবীরের নাটক পয়সা খরচ করে দেখতে যাওয়ার দরকার কি? বিশু এখানে কেটে গেল। অতীশ দাঁড়ালো না, এগোতে লাগল। এই যে হাত পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে স্বাভাবিক অবস্থায় টেরি পাওয়া যায় না, কিন্তু এক একটা যখন বিগ্রহে তখন সেটাই হয়ে ওঠে সবচেয়ে গুরুতর ভিআইপি। কুচকির সঙ্গে একটা সাইকোলজিক্যাল যুদ্ধে নামার চেষ্টা করছে অতীশ, হচ্ছে না। রবি ঠাকুরকে একবার কাঁকড়া বিছে কামড়েছিল। সেই অসহ্য ব্যথা ভুলবার জন্য রবি ঠাকুর শরীর থেকে মনকে আলাদা করে নিয়েছিলেন, ফলে আর ব্যথা টেরই পেলেন না। মনকে শক্ত করতে পারলে হয়তো হয়। অতীশ মনে মনে জপ করতে লাগল, এটা আমার কুচকি নয়, এটা আমার কুচকি নয়। একটু কমপ্রেস আর গরম চুন হলুদ দিয়ে রাখবে আজ রাতে, দরকার হলে কাল স্পোর্টসের আগে একটা ব্যথার ইঞ্জেকশন নিয়ে নেবে। তারপর ব্যথা দুনিয়ে যদি বিছানায় পড়ে থাকতে হয় সে ভি আচ্ছা। বাড়ি ফেরা কথাটাই ক্রমে অর্থহীন হয়ে আসছে অতীশের জীবনে। বাড়ি একটা ঠেক মাত্র, অনেকটা রেল স্টেশনের ওয়েটিং রুমের মতো। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য গাড়ি বদল করা মাত্র। তাদের একখানা মাত্র ঘর, 7টি প্রাণী, একটা চৌকি আছে, তাতে বাবা শয়, আর বাদবাকি মেঝেতে মাদুর পেতে, তাতেও জায়গা হয় না। অতীশ রাতে শুতে যায় স্কুল বাড়ির বারান্দায়। তাদের কলঘর নেই, বারোয়ারি পায়খানা, স্নানের জন্য দূরের পুকুর অথবা রাস্তার কল। তবু বাড়ি ফেরার একটা নিয়ম চালু আছে, জানান দিয়ে যাওয়া যে আমি আছি।
মেঝেতে মাদুরের উপর উপুর করা একটা কৌটোর মাথায় হ্যারিকেন বসানো। সেই আলোয় ভাগ বসিয়েছে 5 জন। বর্দি কুরুশকাঠিতে অর্ডারি লেস বুনছে, ছোটদে একটা সোয়েটারে ডিজাইন তুলছে, 2 ভাইবোন পড়ছে, মা চাল বাচ্ছে, বাবা বিছানায় চাদর মুড়ি দিয়ে শোয়া। তাকে দেখে মা একটা শ্বাস ফেলল। বোধহয় অনেকক্ষণ ওই উদ্বেগের শ্বাসটি বুকে চেপে রেখেছিল। কোথায় ছিলি? গায়ে গিয়েছিলাম। বড় বাড়ি থেকে বাহাদুর এই নিয়ে 3 বার এলো খোঁজ করতে। কি ব্যাপারে? বন্দনার অসুখ সেরেছে, আজ তাই নারায়ণ পুজো। কর্তামা সকাল থেকে উপোস। তোর বাবার জ্বর, যেতে পারছে না, তাড়াতাড়ি যা। মেদুর শব্দটার অর্থ খুব ভালো করে জানে না অতীশ, তবে তার বুকের ভেতরটা যেন মেদুর হয়ে গেল। একটা খাঁখা মরুভূমির মতো শুখা প্রান্তরে এ বুঝি মেঘের ছায়া, 2-1 ফোঁটা বৃষ্টিপাত। দ্বিরুক্তি না করে সে হাত মুখ ধুয়ে পুজোর কাপড় পরে নামাবলি চাপিয়ে নারায়ণশিলা নিয়ে রওনা হল। বড় বাড়িতে আসতে হলে আগে বড় রাস্তা দিয়ে ঘুরে দেউড়িতে ঢুকতে হতো। আজকাল পেছনের ঘের পাঁচিলের ভাঙা অংশটা দিয়ে ঢোকা যায়, আর ঢুকলেই অন্য জগৎ, স্বপ্নের মাখামাখি। ঊষর মরুভূমির মধ্যে মরুদ্যানের মতোই কি? চারদিককার ক্ষীণ ক্ষুব্ধ দরিদ্র পটভূমিতে এ এক দূরের জগৎ। দোতলার ঘরে আলমারিতে সাজিয়ে রাখা জাপানি পুতুলের শাড়ি যেমন অবাক চোখে দেখত অতীশ, এ যেন সেরকমই কিছু। এখানে যেন ধুলো ঢোকে না, ময়লা ঢোকে না, নোংরা কথা ঢোকে না, মতবাদ ঢোকে না। বড় বাড়ি যেন এখনো কাচের আড়ালে জাপানি পুতুল। তা অবশ্য নয়, বড় বাড়ি ভাঙছে, অবস্থা পড়ে যাচ্ছে, সবই জানে অতীশ। তবু আজও বড় বাড়িতে এলে তার বুকের ভেতরটা মেদুর হয়ে যায়, মন নরম হয়ে আসে। কুলপুরোহিত বামাচরণ চট্টোপাধ্যায় নিঃসন্তান অবস্থায় মারা যাওয়ার পর মেঘনাথ চৌধুরীর বাবা হরিদেব চৌধুরী অতীশের বাবা রাখাল ভট্টাচার্যকে সামান্য মাসহারায় পুরোহিত নিযুক্ত করেন। রাখাল ভট্টাচার্য অন্যদিকে তেমন কাজের লোক নন, কিন্তু পুজোপাঠ ভালোই জানতেন। বাড়ির অধিষ্ঠাত্রী দেবী হলেন জগদ্ধাত্রী। রোজ রাখাল ভট্টাচার্য পুজো করতে আসতেন। অতীশ যখন সবে হাঁটতে শিখেছে তখন সেও বাবার সঙ্গে আসত। সেই বিস্ময়ের বুঝি তুলনা নেই। বস্তির নোংরা অপরিসর অন্ধকার ঘর থেকে যেন রূপকথার জগতে আসা। কত বড় বাগান, কি সুন্দর সিঁড়ি, কত বড় বড় ঘর, আলমারিতে সাজানো কত জিনিস। বাবা পুজো করত আর অতীশ গুটগুট করে হেঁটে সারা বাড়ি ঘুরে বেড়াত। একদিন সে ছাদে উঠে গিয়েছিল একা। উঠে এসে বিস্ময়ে স্তব্ধ। কত বড় আকাশটা, অথচ কত কাছে, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। দেখতে দেখতে ঘুরে বেড়াতে লাগল। তখন বিকেল, সূর্যাস্তের রাঙা আলোয় চারদিক যে কি অপরূপ হয়েছিল সেদিন। হরিদেব চৌধুরী সন্ধ্যের পর ছাদে গিয়ে বসতেন। তার জন্য একটা ডেক চেয়ার পাতা ছিল ছাদে। অতীশ একসময়ে সে বিশাল ডেক চেয়ারে উঠে বসল। তারপর আকাশ দেখতে দেখতে গভীর ঘুম। তাকে কোথাও খুঁজে না পেয়ে সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল সেদিন। তাকে খুঁজে বের করেছিল প্রদীপদা। সেই থেকে প্রদীপদার সঙ্গে ভাব। যেখানে প্রদীপদা সেখানেই সে। প্রদীপদা বাখারি দিয়ে ধনুক বানাতো, পেয়ারার ডাল কেটে বানাতো গুলতি, ঘুড়ির সুতায় মাঞ্জা দিত, আর সব কাজে সাহায্যকারী ছিল সে। প্রদীপদা যখন পার্টি করতে গেল তখনও সে ছিল সঙ্গে। বাবুদা একবার তাকে বুঝিয়েছিল, প্রভুভৃত্যের সম্পর্কটা এত সূক্ষ্ম আর এত চালাকিতে ভরা যে তা বুঝে ওঠাই কঠিন। কিন্তু ভেতরে ভেতরে ওই সম্পর্কই ধ্বংস করে দিতে থাকে মানুষের মূল্যবান মেরুদণ্ড। কথাটা উঠেছিল একটা বিশেষ কারণে। প্রদীপদা আর বাবুদার মধ্যে পার্টিতে একটা খাড়াখাড়ি চলছিল। সুবিমল স্যার প্রদীপদাকে একটা বিশেষ পছন্দ করতেন বলেই বোধ হয়। প্রদীপদা খুব বুদ্ধিমান ছেলে ছিল না,
পলিটিক্সও হয়তো ভালো বুঝতো না, কিন্তু সে যা করত তা প্রাণ দিয়ে করত। একটা জানকবুল ভাব ছিল। সুবিমল স্যারের পক্ষপাত বোধহয় সেই কারণেই। সেই সময়ে বাবু একদিন অতীশকে পাকড়াও করে বলেছিল, তুই কি ওর চাকর যে ওর সঙ্গে সঙ্গে ছাড় মতো ঘুরে বেড়াস? তোর বাবা ওদের কর্মচারী হতে পারেন, তুই তো নোস। একটু তর্ক করার চেষ্টা করেছিল অতীশ, পারেনি। বাবুদার কাছে তখন সে মার্ক্সবাদের পাঠ নেয়, পারবে কেন? মুখে না পারলেও মনে মনে সে জানত বাবুদার ব্যাখ্যাটা ভুল। তার সঙ্গে প্রদীপদার প্রভুভৃত্যের সম্পর্ক নেই। কিন্তু সেই থেকে মনে একটা দ্বন্দ্বের সঞ্চার হলো অতীশের। কে জানে, হয়তো বাবুদাই ঠিক বলছে। মনের গভীর অভ্যন্তরে হয়তো এখনও সামন্তপ্রভুর প্রতি আনুগত্যের ধারা বয়ে গেছে। এবং একথাও ঠিক, সে প্রদীপদার 1 নম্বর আজ্ঞাবহ। বরাবর প্রদীপদা যা বলেছে তাই করে এসেছে। কেন করেছে? এই দাস্যভাব কোথা থেকে এলো? নানা মতবাদের প্রভাবে মানুষের স্থির চিন্তাশক্তি নষ্ট হয়ে যায়। হরেক রকম ব্যাখ্যা আর অপব্যাখ্যায় তৈরি হয় কূট সন্দেহ। আর সন্দেহ ঢুকে গেলেই অনেক সহজ জিনিসও জটিল হয়ে ওঠে। কথাটা কানে ঢোকার পর থেকেই সে একটা অসহ্য অস্থিরতায় ভুগেছে। পরদিন ভোরবেলা প্র্যাকটিসের সময় সে এত জোরে দৌড়েছিল যেমনটি আর কখনো দৌড়ায়নি। বোধহয় মাইল 10 বেশিই হবে। পরেশপালের ইটভাঁটি ছাড়িয়ে সেই লোহাদিঘি পর্যন্ত। বাগানটা পার হতে আজ সময় নিল অতীশ। বুকে অনেক মেদুরতা। আতা গাছটার নিচে বসে আজকাল 3 তাস খেলে ল্যাংড়া আর তার সাঙ্গপাঙ্গরা। ওইখানে শিশু বন্দনা বসে পুতুল খেলত শীতের রোদে। অতীশ কতবার তার পুতুলের বিয়েতে নেমন্তন্ন খেয়েছে। মিছে নেমন্তন্ন অবশ্য। কাঁকড় দিয়ে তরকারি, পাথরকুচি পাতার লুচি, কাদামাটি দিয়ে পায়েস। একটু বড় হয়ে বন্দনা যখন গান গাইত, তবলায় ঠেকা দিতে ডাক পড়ত তার। বড় বাড়ির আলমারিতে সাজানো জাপানি পুতুলের মতো দেখতে ছিল মেয়েটা। মুখে স্বপ্ন মাখানো, কি অবাক দৃষ্টি ছিল চোখে। তখন বালিকা বয়স, তখনও শ্রেণী চেতনা আসেনি। তখনও গরিব বলে চিনতে পারিনি অতীশকে, কর্মচারী বলে চিনতে পারিনি। তখন বায়না করত, পেন্সিল এনে দাও, গ্যাস বেলুন এনে দাও, রথ সাজিয়ে দাও। একটু বড় হয়ে যখন গরিব আর কর্মচারী বলে বুঝতে শিখল, তখন ফরমাশ করত, উল এনে দাও, ড্রেসিং পেপার নিয়ে এসো, ডলির বাড়ি থেকে নজরুলের স্বরলিপিটা এনে দিয়ে যাও। বায়নার ফরমাশের মধ্যে তফাৎ হল। প্রভুভৃত্যের সম্পর্কটা আর কাটিয়ে উঠতে পারল না তারা। এখনও বড় বাড়ির হুকুম হলে তারা সব করতে পারে। মেঘনাথ চৌধুরী তার শালিকে নিয়ে পালিয়ে যাওয়ার পর থেকেই মাসোহারা উঠে গেছে। তবু এক অদৃশ্য নিয়মে এরা এখনও তাদের প্রভুই। এসব সামন্ত প্রভুর স্বরূপ চিনিয়ে দিতেই তো বাবুদা মার্ক্সবাদের পাঠশালা খুলেছিল। অতীশ শিখেও ছিল অনেক, কিন্তু তাতে কাজ বিশেষ হয়নি। আজও বড় বাড়িতে ঢুকতে ঘাড় নুয়ে পড়ে। স্মৃতি খারাপ জিনিস, স্লথ করে দেয় মানুষকে, ব্যাহত হয় গতি। তবু বড় বাড়িতে ঢুকলেই দামাল সব স্মৃতি এসে ঝাঁপিয়ে পড়ে। বাগানটা খুব আস্তে আস্তে পার হলো অতীশ। সামন্ততান্ত্রিক সিঁড়িটার গোড়ায় এসে ঊর্ধ্বমুখ হল সে। কেন যে এত উঁচু উঁচু বাড়ি বানাতো সে আমলের লোকেরা? 1 তলা থেকে 2 তলায় উঠতে যেন 1000টা সিঁড়ি। গুনতিতে 1000 না হলেও টাঁটানো কুচকি নিয়ে উঠতে 1000টারই পেরেশানি পড়ে যাবে। বন্দনা দাঁড়িয়ে আছে সিঁড়ির মাথায়। এত রোগা, সাদা আর বিষণ্ণ হয়ে গেছে, এ যেন বাস্তবের বন্দনা নয়, অনেকটাই বিমূর্ত। তাকে দেখে বন্দনা ঝঙ্কার দিল। এতক্ষণে আসার সময় হলো? মা সকাল থেকে উপোস করে বসে আছে। কাণ্ডজ্ঞান বলে যদি কিছু থাকে তোমার। মা, ও মা, দেখো, শাক বাজাবে না উলু দেবে? তোমার পূজনীয় পুরুত ঠাকুর এসে গেছে। বাকি সিঁড়ি কটা নিজেকে হিঁচড়ে টেনে তুলতে
দম বেরিয়ে গেল অতীশের। উঠে খানিকক্ষণ হাঁফ সামলাল। কাল স্পোর্টসের মাঠে এই কুঁচকি তাকে কতটা বহন করবে কে জানে। বড়বাড়ির পুজোর ঘরটি চমৎকার। আগাগোড়া শ্বেতপাথরে বাঁধানো মেঝে, মস্ত কাঠের সিংহাসনে বিগ্রহ বসানো, সামনে পঞ্চপ্রদীপ, ধূপ, স্থলপদ্ম আর শিউলির গন্ধে মম করছে চারদিক। পুরুতের জন্য মস্ত পশমের আসন পাতা। তার ভেতরে দুজন লোক ঢুকে বসে আছে, রাখাল ভট্টাচার্য আর কার্ল মার্কস। যখন মার্কসবাদের পাঠশালায় পাঠ নিত তখন থেকে তার ভেতরে এই দুজনের ধুন্ধুমার লড়াই। কখনো এ ওকে ঠেসে ধরে, কখনো ও একে পেড়ে ফেলে। মাঝে মাঝে লড়াই এমন তুঙ্গে উঠে যে কে কোন জন তা চেনাই যায় না। কেউ হয়তো কার্ল ভট্টাচার্য হয়ে যায়, কেউ হয়ে যায় রাখাল মার্কস। এই দুজনের পাল্লায় পড়ে সে হয়েছে একটি বকচ্ছপ। আস্তিক না নাস্তিক তা বোঝা দুষ্কর। আচমন সেরে সে নরম গলায় জিজ্ঞাসা করল, যজ্ঞ হবে নাকি কর্তামা? কর্তামা পাটায় চন্দন ঘষতে ঘষতে বললেন, হবে না মানে? হবে, ডোবালে। বসতেই কুঁচকে আরেক দফা প্রতিবাদ জানাতে শুরু করেছে। এই প্রবল অস্বস্তি নিয়ে কতক্ষণ টানা যায়? এই দুর্দিনেও পাড়া ছেটিয়ে বুড়োবুড়ি এসে জুটেছে। মস্ত ঠাকুরঘরে দেয়াল ঘেঁষে সার সার আসনে তারা বসা, সব কজরা চোখ তার দিকে। পুজোয় ফাঁকি দেওয়ার জো নেই। এই কি তোদের পুরুত নাকি রে বন্দনা? এ মা, এ তো বাচ্চা ছেলে, পারবে? পারে তো, পুরুতেরই ছেলে। তবু ভাই, পুরুত একটু বয়স্ক না হলে যেন মানায় না। খুব সাবধানে মুখটা একটু ফিরিয়ে কোনাচে চোখে মেয়েটাকে একবার দেখে নিল অতীশ। শ্যামলা রং, কিন্তু মুখখানা ভারী সুশ্রী। চোখ দুটো একটু কেমন যেন যেন একজোড়া সাপ হঠাৎ বেরিয়ে এসে ছোবল দিল। অতীশ উদাত্ত কণ্ঠে মন্ত্রপাঠ করতে লাগল। রাখাল ভট্টাচার্য সংস্কৃত শিখেছিলেন টোলে, উচ্চারণটি নিখুঁত। অতীশ শিখেছে রাখাল ভট্টাচার্যের কাছে। সংস্কৃত মন্ত্রের একটা গুণ হল উচ্চারণ ঠিক হলে আর কণ্ঠস্বরে সঠিক সুরের একটা দোল লাগাতে পারলে আজও হিপনোটিক। শুধু গরিব কেন, বড় লোকেরও আফিং। আফিংটা ক্রিয়া করছে নাকি? ঘরটা হঠাৎ চুপ মেরে গেল। গলাটা উঁচুতে তুলেছে অতীশ। রাখাল ভট্টাচার্য এরকমই শিখিয়েছে তাকে। মন্ত্র উচ্চগ্রামে পাঠ করতে হয়, তাতে বাড়ির সর্বত্র মন্ত্রের শব্দ পৌঁছায়। তাতে বায়ু পরিশ্রুত হয়, জীবাণু নাশ হয়, অমঙ্গল দূর হয়। মন্ত্রের অত শক্তি আছে কিনা জানে না অতীশ। আছে কি নেই বিচার করার সে কে? তার কাজ হলো করে যাওয়া। ভালো যদি কিছু হয় তো হোক। যজ্ঞ শেষ করে শান্তি জল ছিটিয়ে অতীশ উঠল। ঘোষাল ঠাকুমা ভিড় সরিয়ে এগিয়ে এসে একগাল হেসে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি পুজোটাই করলি দাদা আজ! স্বচক্ষে দেখলুম ঠাকুর যেন নেমে এসে সিংহাসনে বসে হাসছেন। বটে ঠাকুমা, বলে অতীশ একটু হাসল। তোর উপর কি আজ ভর হয়েছিল দাদা? তা হয়তো হবে, কত কি ভর করে মাথায়। ও দাদা, তুই বিকম পাস, এত ভালো পুরুত, ভদ্রলোকের ছেলে, তার উপর বামুন। রিক্সা চালানোটা ছেড়ে দে না কেন দাদা? ও কি তোকে মানায়? রিক্সা চালানোর কথা উঠলেই মুশকিল। কর্তামা নিজেও একদিন না জেনে তার রিক্সায় উঠেছিলেন। ভাড়া দেওয়ার সময় মুখের দিকে চেয়ে আঁতকে উঠলেন, তুই তুই রিক্সা চালাচ্ছিস? শ্রমের মর্যাদার কথা এদের বুঝিয়ে লাভ নেই, এরা বুঝবেন না। তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অতীশ। কর্তামা রাগের চোটে কেঁদেই ফেললেন প্রায়। তুই না আমাদের পুরুত? ছি ছি, তোর রুচিটা কী রে? তার এক সহপাঠিনী অনুকাও না জেনে তার রিক্সায় উঠেছিল। মাঝপথে হঠাৎ অতীশ রিক্সা চালাচ্ছে টের পেয়ে চলন্ত রিক্সা থেকে লাফিয়ে পড়ে শাড়িতে পা জড়িয়ে কুমড়ো গড়াগড়ি। তবু তো বেগুনের বস্তার কথা এরা জানে না।
ঘোষাল ঠাকুমা তার ডান হাতখানা ধরে আছে এখনো। ওসব তোর সইবে না রে ভাই, ছেড়ে দে। ঘোষাল ঠাকুমা তার ১৩ বছরের নাতনি সুচরিতার সঙ্গে অতীশের বিয়ে ঠিক করে রেখেছেন। তার মায়ের কাছে প্রস্তাব গেছে। মা হেসে বলেছে, আপনার নাতনিকে আমার ছেলে খাওয়াবে কি মাসিমা? ছেলে আগে দাঁড়াক। ঘোষাল ঠাকুমার দৃঢ় বিশ্বাস অতীশ দাঁড়াবেই। দাঁড়াতেই চাইছে অতীশ। তার মতো আরও বহু ছেলে ছোকরাও দাঁড়াতে চাইছে। দাঁড়াতে গিয়েই যত ঠেলাঠেলি আর হুড়োহুড়ি। পলিটিক্স করে বাবুদা দাঁড়িয়ে গেল, মস্তানি করে ল্যাংড়া। অতীশ কি পারবে? যে গলিপথ সে অতিক্রম করছে তার শেষে জয়মাল্য নিয়ে কেউ দাঁড়িয়ে নেই, অতীশ জানে। কর্তামা পেতলের গামলায় সিন্নি মাখতে মাখতে মুখ তুলে বললেন, কি কাণ্ড হয়েছে জানিস? তোদের ওই ল্যাংড়া দলবল নিয়ে আমাদের বাগানের ভেতর ঢুকে দেয়াল টপকে বাইরে বোমা মারছিল। উল্টে বাইরের ছেলেরাও ভেতরে বোমা ফেলেছে। কি কাণ্ড বাবা! ভয়ে দরজা জানলা এঁটে ঘরে বন্ধ হয়েছিলাম। গোপালটা বাগানেই থাকে, বুড়ো মানুষ, হার্টফেল হয়ে মারা যেতে পারত। মদন তাকে ভেতর বাড়িতে টেনে আনতে গিয়েছিল। এই বড় ছোড়া নিয়ে মদনকে এমন তাড়া করেছে যে পালানোর পথ পায় না। অতীশ চুপ করে রইল। এরকমই হওয়ার কথা। কর্তামা করুণ মুখ করে বললেন, সন্ধেবেলা হীরেন দারোগা এসে কথা শুনিয়ে গেল। আমরা নাকি সন্ডাগুন্ডাদের প্রশ্রয় দিচ্ছি, ঘটনা পুলিশকে জানাচ্ছি না। আমাদের বাড়িতে নাকি বোমা মজুত রাখা হয়। আজ আমি ঠিক করে ফেলেছি, বাড়ি বিক্রি করে দেব। শাওলরাম মারোয়ারি কিনতে চাইছে। ছেলেমেয়ে রাজি ছিল না বলে মত দিইনি। আজ ঠিক করে ফেলেছি। এত বড় বাড়ি ঝাড় পোছে কষ্ট, ট্যাক্সও গুনতে হয় এক গাদা। আমাদের এত বড় বাড়ি দরকার কি বল? দেয়ালটা সারালে হয় না কর্তামা? সে চেষ্টাও কি করিনি? মিস্ত্রি বলল দেয়াল ঝুরঝুরে হয়ে গেছে, ভাঙা জায়গায় গাঁথুনি দিলে দেয়াল শুদ্ধ পড়ে যাবে। মেরামত করতে হলে ৪০ ফুট দেয়াল ভেঙে ফেলে নতুন করে গাঁথতে হবে। তার অনেক খরচ। জিনিসপত্র গুছিয়ে নিয়ে নাইলনের ব্যাগে ভরে অতীশ যখন সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে, তখন মেয়েটা সিঁড়ির মাথায় এসে দাঁড়িয়ে ডাকল, শুনুন। অতীশ মুখ তুলে শ্যামলা মেয়েটিকে দেখতে পেল। ছিপছিপে চেহারা, চোখ দুখানা এত জীবন্ত যে তাকালে একটা সম্মোহনের মতো ভাব হয়। কিছু বলছেন? আপনার সংস্কৃত উচ্চারণ কিন্তু খুব সুন্দর। ও, তা হবে। আপনি বোধহয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের একটু নকল করেন, তাই না? অতীশ কাঁধ ঝাঁকিয়ে বলল, তা হবে। তবু বেশ সুন্দর। আমি দীপ্তি, বন্দনার পিস্তুত দিদি। ও। অতীশ আর তা হবে বলল না। বলতে ইচ্ছে হচ্ছিল অবশ্য। আমি খুব বিচ্ছু মেয়ে, ভাব করলে টের পেতেন। কিন্তু আপনি যা গোমরা মুখ, ভাব বোধ হয় হবে না। আমি বড় সামান্য মানুষ, আমার সঙ্গে ভাব করে কি হবে? ভাব হয় সমানে সমানে। তাই বুঝি। আমি কিন্তু জমিদার বাড়ির কেউ নই, সামান্য একজন অধ্যাপকের মেয়ে। আমার অত প্রেজুডিস নেই। আপনি কি নিজেকে খুব ছোট ভাবেন? নিজেকে যে কি ভাবে অতীশ, তা কি সে নিজেই জানে? কথাটা জবাব না দিয়ে সে একটু হাসল। আমি এখানে বেড়াতে এসেছি, কিন্তু আসতে না আসতে কী কাণ্ড! শহরটা যে একটু ঘুরে দেখব তার উপায় নেই। আপনি ওকে শহরটা একটু ঘুরে দেখাবেন? আমি নয় কেন? আমার তো আর সঙ্গী নেই। বন্দনা সবে জ্বর থেকে উঠেছে। বিলু ছেলে মানুষ, মামিমার শরীর ভালো নয়। কে আমার সঙ্গী হবে বলুন তো? দেখাবেন প্লিজ। কিসে ঘুরবেন? হেঁটে? কেন, আপনার রিকশায়? মেয়েটা অপমান করতে চাইছে কিনা বুঝবার জন্য অতীশ চকিতে তার দিকে তাকাল। মেয়েটার মুখে একটু রসিকতা নেই। একটু ঝুঁকে চাপা আন্তরিক গলায় বলল, আপনি রিকশা চালান জেনে আমি ভীষণ ইমপ্রেসড, মুভড। এরকম সাহস কারো দেখিনি। আমি আপনার সঙ্গে ঘুরতে চাই। রিকশা চালিয়ে আপনি এই সমাজকে শিক্ষিত করছেন। আপনাকে শ্রদ্ধা করা উচিত।
অতীশের হাসি পাচ্ছিল। এত শক্ত কথা সে ভাবেনি। বলল, আচ্ছা, কালকেই সকালে যখনই আপনার সময় হবে, প্লিজ। বাড়ি ফিরে যখন কুচকিতে গরম চুন হলুদ লাগাচ্ছিল, তখন অতীশ মাকে জিজ্ঞাসা করল, ও বাড়ির দীপ্তিকে চেনো? কে দীপ্তি? বন্দনা সেই পুস্তুত বোনটা নাকি? হ্যাঁ। বড়দি সেলাই করতে করতে বলল, পাঁজির পা ছাড়া। মা বলল, স্বামীটা তোর জ্বালাতে বিষ খেয়ে মরল। একটা 2 বছরের ছেলে নিয়ে বিধবা। স্বামী এক কারি টাকা রেখে গেছে, পায়ের উপর পা তুলে খাচ্ছে। অতীশ অবাক হয়ে বলল, বিধবা? কই, দেখে মনে হলো না তো। মা একটু বিষ মেশানো গলায় বলে, মনে হবে কি করে? ঢেরে মুশিয়ে মাছ মাংস খাচ্ছে, রংচঙে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, সেন্ট পাউডার লিপস্টিক মাখছে। কুমারী না বিধবা তা বোঝার জো আছে? বড়দির দাঁতে একটা সুতো কেটে বলল, চরিত্রও খারাপ। মেয়েদের এ একটা দোষ, কারো কথা উঠলেই তার দোষ ধরে নিন্দে মন্দ শুরু করে দেবে। এ বাড়িতে সেটা খুবই হয়ে থাকে। মা আর দিদিদের প্রিয় পাস টাইম। মা বলল, হঠাৎ ওর কথা কেন? অতীশ গম্ভীর গলায় বলল, আলাপ হলো। বড়দি বলল, তবে মেয়েটার গুণও আছে, নাচ গান জানে, লেখাপড়া জানে, কলেজে পড়ায়। মা বলল, অমন লেখাপড়ার মুখে আগুন। ব্যাগটা উপর করল মা, তারপর জিনিসপত্রের দিকে চেয়ে থেকে বলল, এই দিল? চাল তো 8 কেজিও হবে না। এ নাকি ভুজি? কাঁচা পেঁপে, 6টা আলু, উচ্ছে, 2টো বেগুন আর 10টা টাকা মোটে দক্ষিণা। বড় বাড়ির নজর নিচু হয়ে যাচ্ছে। আগে কত দিত? বড়দি বলল, কর্তামার পারে না, ওদের আয় কি বলো তো? নেই নেও করে আছে বাবা, পুরনো জমিদারদের কত কি লুকোনো থাকে। কর্তামার নেই মা, তার দরাজ হাত, থাকলে কি বাড়ি বিক্রি করার কথা ভাবত? মা একটা দীর্ঘশ্বাস ফেলল। যখন অনেক রাতে খাটিয়ে নিয়ে স্কুল বাড়ির বারান্দায় শুতে যাচ্ছিল অতীশ, তখনও ওই দুটো চোখ বারবার ছোবল দিচ্ছিল তাকে। একটা মৃদু বিষ নেশার মতো আচ্ছন্ন করে ফেলতে চাইছে। একটা ফিকে জ্যোৎস্না উঠেছে আজ, চারদিক ভুতুড়ে। শুয়ে অনেকক্ষণ ঘুম এলো না। মাঝরাতে দূরে বোমার শব্দ শুনতে পেল। পুলিশের জিপ আর ভ্যান দ্রুত চলে গেল। কোথায় একটা সমবেত চিৎকার উঠল, প্রদীপদা খুন হল রথতলার তেমাথায়। রাত তখন 1:30 বা 2টো। তারা 4 জন ছিল, প্রদীপদা, সে, দলের আর 2টো ছেলে। রথতলার তেমাথার কাছ বরাবর শুনশান রাস্তায় আচমকা অন্ধকার ফুঁড়ে 8-10 জন ছেলে দৌড়ে এলো বাদিক থেকে। মুখে কালিঝুলি মাখা, হাতে রড, চপার, ড্যাগার। আত্মরক্ষার জৈব তাগিদের বসে তাদের দলে 2টো ছেলে ছিটকে পালিয়ে গেল। প্রদীপ, গোয়ার প্রদীপ পালালো না। সে চেঁচিয়ে উঠেছিল, এই কি হচ্ছে, কি চাও তোমরা? ব্যাস ওইটুকুই বলতে পেরেছিল প্রদীপ। পর মুহূর্তে ঘিরে ফেলেছিল আততায়ীরা। 4-5 হাত পেছনে দাঁড়িয়ে শরীরে কিছু টের পেয়েছিল অতীশ। পালায়নি, কিন্তু সেটা বীরত্বের জন্য নয়। ভয় আর বিস্ময়ে তার শরীর শক্ত হয়ে গিয়েছিল। যেমন দৌড়ে এসেছিল, তেমনি দৌড়ে আবার অন্ধকারে পালিয়ে গেল ওরা। অতীশ খুব ধীরে সম্মোহিতের মতো এগিয়ে গেল প্রদীপের কাছে। প্রদীপের শরীর থেকে প্রাণটা তখনও বেরোয়নি। খিচুনির মতো হচ্ছে, শরীরটা চমকে চমকে উঠছে। গলা দিয়ে অদ্ভুত একটা গার্গলের মতো শব্দ হচ্ছিল। রক্তে স্নান করছিল প্রদীপ। ওই রক্তের মধ্যেই হাঁটু গেড়ে বসে চিৎকার করেছিল অতীশ, প্রদীপদা, প্রদীপদা। একবার চোখ মেলেছিল প্রদীপ, কিন্তু সে চোখ কিছু দেখতে পেল না। তারপর ধীরে ধীরে খিঁচুনি কমে এলো, শরীরটা নিথর হয়ে গেল। গোটা মৃত্যু দৃশ্যটা প্রায় নিষ্পলক অবিশ্বাসের চোখে দেখেছিল অতীশ। এইভাবে মানুষ মরে,
দলের ছেলেরা এলো একটু বাদে। তুমুল চিৎকার করছিল তারা, রাগে আক্রোশে। প্রদীপদাকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তখন ঘাড় লটকে গেছে, হাত পাগুলো ঝুলছে অসহায়ের মতো, শরীরে প্রাণের লেশটুকু নেই। বাবুদা তাকে ধরে তুলে নিয়ে এলো সুবিমল স্যারের বাড়িতে। বলল, কি হয়েছিল সব বল। প্রথমটায় কথাই এলো না তার মুখে, জিভ শুকিয়ে গেছে, ভাষা মনে পড়ছে না। তাকে জল খাওয়ানো হলো, চোখে মুখে জলের ছাপটা দেওয়া হলো। তারপর বলতে পারল হেঁচকি আর কান্না মিশিয়ে। পুলিশ তাকে জেরায় জেরায় জেরবার করে ছেড়েছিল। কর্তামা তাকে জর্জরিত করেছিলেন বিলাপে। তুই ছিলি, তবু বাঁচাতে পারলি না ওকে। কিসের বন্ধু তুই, কেমন বন্ধু? ওরে, সে সময় কি একবার মা বলে ডেকেছিল, জল চেয়েছিল? নিরীহ মানুষ কর্তাবাবু পর্যন্ত বন্দুক নিয়ে খুনিকে মারবেন বলে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু কাকে মারবেন তিনি? আততায়ী কি একজন? পরে পুলিশ তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে বন্দুক নিয়ে যায়। সেই ঘটনার পর পলিটিক্স থেকে সরে এলো অতীশ। তারপর থেকে সে একা হয়ে গেল, সংকীর্ণ করে নিল নিজের জীবনযাপনকে। পলিটিক্স সে সত্যিকারের করেওনি কখনো, শুধু প্রদীপদার সঙ্গে লেগে থাকত বলে যেটুকু করা। তখন মাত্র 19-20 বছর বয়স। সেই বয়সে বুঝতও না কিছু। পাড়ার মধ্যে একটা হুটোপুটির শব্দ পাওয়া গেল। একদল ছেলে দৌড়ে গেল সামনের রাস্তা দিয়ে। একটা কুকুর কেঁদে উঠল শাঁখের মতো শব্দ তুলে। একটা টর্চ জ্বলে উঠল কোথায় যেন, নিভে গেল ফের। কাল সকালে উঠে একটু দৌড় প্র্যাকটিস করতে হবে, তারপর বেগুনের দাম তুলতে হবে। বাবার জ্বর না ছাড়লে আলুর দোকানে বসতে হবে। দুপুরে প্রগতি সংঘের স্পোর্টসে নামতে হবে। আর আর দীপ্তিকে রিকশায় চাপিয়ে শহর দেখাতে হবে। কাছে পিঠে দুমদুম করে উপর্যুপরি দুটো বোমা ফাটল। একটা মস্ত হাই তুলল অতীশ। ঘুম পাচ্ছে। স্কুল বাড়ির খোলা বারান্দায় আজকাল গভীর রাতে বেশ ঠান্ডা লাগে। ভোর রাতে রীতিমতো শীত করে। গায়ে চাদরটা টেনে সে শুয়ে পড়ল। দুখানা মায়াবী রহস্যময় চোখ তার দু চোখে চেয়ে রইল। ওই চোখ দুখানাই তাকে পৌঁছে দিল ঘুমের দরজায়। ঘুমের মধ্যেও যেন চেয়ে রইল তার দিকে, পলকহীন, হিপনোটিক। তাদের একটা খোকা হয়েছে। তারা খুব কষ্টে আছে। অভাবের কষ্ট, মনের কষ্ট, ছেলেমেয়ের জন্য মন কেমন করা। যদি ফিরে আসতে চায় তবে রেণু কি কিছু মনে করবে? এটুকু কি মেনে নিতে পারবে না? তারা না হয় নিচের তলায় স্টোর রুমে থাকবে, মুখ দেখাবে না। রমার হাঁপানি আবার বেড়েছে, কে জানে বাঁচবে কি না। ছোট খোকাটারও বড্ড অসুখ হয় ঘুরে ঘুরে। রেণু কি পারবে রমাকে একটু মেনে নিতে? জীবনের তো আর খুব বেশি বাকি নেই। কে কতদিনই বা আর বাঁচবে? আয়ু তো ফুরিয়েই আসছে। রেণু কি পারবে না? রেণু কি পারবে না সেই কথা ভেবে ক্ষমা করে নিতে? পাছে ডাকে চিঠি মারা যায়, এবং পাছে ডাকের চিঠির জবাব মা না দেয়, এবং পাছে নিজের ঠিকানা রেণুকে জানাতে হয়, সেজন্যই চিঠিটা মেঘনাদ পাঠিয়েছেন দীপ্তির হাতে। চিঠিটা নিয়ে মা গভীর রাতে বিছানায় এলো। তাকে ডেকে বলল, পড়। বন্দনা অবাক হয়ে চিঠিটা হাতে নিয়ে বলল, কার চিঠি মা? তোর বাবার। বাবা? গলায় যেন একটা আনন্দের ঝাপটা লাগল। বাবা চিঠি দিয়েছে? এর চেয়ে বড় খবর আর কি হতে পারে? চিঠিটা খুলল বন্দনা, তারপর ধীরে ধীরে পড়ল, প্রত্যেকটা শব্দ 2-3 বার করে। এ তার বাবার হাতের লেখা। এ চিঠিতে বাবার স্পর্শ আছে। আনন্দ আর বিষাদের একটা উথাল পাথাল হচ্ছিল বুকের মধ্যে। চিঠি পড়তে পড়তে চোখ ভরে জল এলো। বাবাকে কতকাল দেখে না বন্দনা। মা তার দিকে একদৃষ্টে চেয়েছিল।
কিন্তু চেয়ে থাকার দেখা তো এক জিনিস নয়। মায়ের দু চোখও ভেসে যাচ্ছিল জলে। কত বড় অপমান বলতো, রমাকে নিয়ে বাড়িতে এসে থাকতে চাইছে, আমার চোখের উপর, আমার নাকের ডগায়। এমন নির্লজ্জ হয় মানুষ? কেঁদো না মা, কেঁদো না। বাবা তো লিখেইছে, খুব কষ্টে আছে। কষ্টে তো থাকবেই, পাপের প্রায়শ্চিত্ত আছে না। বিনা দোষে আমাকে ভাসিয়ে দিয়ে গেল। ছেলে মেয়ে দুটোর কথা পর্যন্ত ভাবল না একবার। প্রেমে এমন হাবুডুবু খাচ্ছিল যে নিজের মুরত কতটুকু তাও বোধে মনে ছিল না। এখন তো কষ্ট পাবেই। বাবাকে তুমি কি লিখবে মা? কি লিখব? কিচ্ছু লিখব না। পাপের প্রায়শ্চিত্ত করুক। এ চিঠির আমি কোনো জবাব দেব না। ঠিকানাটা পর্যন্ত জানানো সাহস হয়নি, পাছে আমি পুলিশ লেলিয়ে দেই। এই তো মুরত। দীপ্তিদি বাবার ঠিকানা জানে না মা? বলেছে তো জানে না। সত্যি বলছে কি না কে জানে। হয়তো জানে, বলতে চাইছে না। ও হয়তো বারণ করে দিয়েছে। দীপ্তিদি কি চিঠিটা পৌঁছে দেওয়ার জন্য এসেছে মা? তাই তো মনে হচ্ছে, নইলে হুট করে আসবে কেন? এতদিন তো খোঁজ খবরও নেয়নি। চিঠিটা হাতে দেওয়ার আগে অনেক নাটক আর ন্যাকামি করে নিল। রাতে খাওয়ার পর ওর ঘরে ডেকে নিয়ে, কিছু মনে করো না মামি, রাগ করো না মামি, এসব বলে খুব মামার দুর্দশার ইতিহাস শোনাল। মামার খাওয়া জোটে না, রোগা হয়ে গেছে, বাড়ি ভাড়া বাকি পড়েছে, বাজারে অনেক দেনা, এইসব। মামা নাকি আমাদের জন্য দিনরাত কাঁদে, বোনের কাছে গিয়ে দুঃখের কথা বলে, কত কি। এসব ভূমিকা করে চিঠিটা বের করে দিল। মায়ের কঠোর মুখখানার দিকে চেয়ে বুক শুকিয়ে গেল বন্দনার। তার মা কাঁদছে বটে, কিন্তু কাঁদছে ঘেন্নায়, আক্রোশে, অপমানে। বাবাকে কখনো ক্ষমা করতে পারবে না মা। কিন্তু বন্দনার বুকটা ব্যথিয়ে উঠছে বাবার কষ্টের কথা জেনে। তার ভাবে ভোলা, কবির মতো মানুষ বাবা যে কখনো কোনো কষ্ট সহ্য করতে পারত না। দীপ্তিকে কি বলেছে জানিস? কি মা? বলেছে চিঠিটা পড়ার সময় আমার মুখের ভাব কেমন হয় তা যেন ভালো করে লক্ষ্য করে। দীপ্তি হাসতে হাসতে বলছিল, আরও বলল, মামা তোমাকে এত ভয় পায় যে তোমার কথা উঠলেই কেমন যেন ফ্যাকাশে আর নার্ভাস হয়ে যায়। এসব ন্যাকামির কথা শুনলে কান্না গা জ্বলে যায় বলতো। বন্দনা ক্ষীণ কণ্ঠে বলল, বাবা তো তোমাকে একটু ভয় পায় মা। ছাই পায়। ভয় পেলে আমার নাকের ডগে রমার সঙ্গে ঢলাঢুলি করতে পারত। বন্দনা তার দুর্বল দুই হাতে মাকে জড়িয়ে ধরে বলল, বাবাকে ছাড়া কতদিন কেটে গেল আমাদের বলো তো। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। যদি সত্যি না খেতে পেয়ে বাবা মরে যায়, তখন কি হবে মা? তার আমি কি করব? যদি এসে সত্যি হাজির হয় তাহলে তো তাড়াতে পারবো না। এ বাড়িঘর তো তারই। আমি কে? যদি সত্যি আসে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। দীপ্তিদিকে তুমি কিছু বলেছ মা? এখনও বলিনি, কাল বলে দেব। ওর মামা ইচ্ছে করলে আসতে পারে, বিষয় সম্পত্তির মালিক তো সেই। তবে যদি আসে তাহলে আমি ছেলে মেয়ে নিয়ে অন্য কোথাও চলে যাব। কোথায় যাবে মা? এই শহরে থাকার অনেক জায়গা আছে। বন্দনা চুপ করে রইল। তারা কেউই অনেক রাত অবধি ঘুমোতে পারল না। ছুটছাট বোমার আওয়াজ শুনল, পুলিশের জিপ কতবার টহল দিল পাড়ায়, মাঝে মাঝে বিকট চেঁচামেচি হচ্ছিল। অনেকক্ষণ চুপ করে থেকে বন্দনা খুব নরম সতর্ক গলায় ডাকল, মা। কি? ধরা গলায় বন্দনা বলল, বাবার জন্য আমার মন বড্ড কেমন করছে মা। বাবাকে খুব দেখতে ইচ্ছে করে। মা অনেকক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওই সর্বনাশীকে কেন যে ঘরে ঠাঁই দিয়েছিলাম। দীপ্তি বলছিল, রমার নাকি খুব শরীর খারাপ, হাঁপানিতে যদি মরত তাহলেও হাড় জুড়োতো। কিন্তু শুনতে পাই হাঁপানি রোগীরা নাকি অনেক কাল বাঁচে। রমা মাসির মুখখানা চোখের সামনে ভেসে উঠল বন্দনার। কি করুণ আর সুন্দর মুখখানা!
রমামাসি মরে গেলে কি খুশি হবে বন্দনা? একটুও না। রমামাসি বেঁচে থাকুক, বাবা ফিরে আসুক, মার বাবার মিলমিশ হয়ে যাক। হয় না এরকম? ভগবান ইচ্ছে করলে হয় না? মা বলল, তার উপর আবার বুড়ো বয়সে ছেলে হয়েছে, ঘেন্নায় মরে যাই। লজ্জা শরমের যদি বালাই থাকত। ফিরে তো আসতে চাইছে, এসে 5 জনকে মুখ দেখাবে কোন লজ্জায়? লোকে ছিছি করবে না, গায়ে থুতু দেবে না? বন্দনার কাছে তার বাবা যা, মায়ের কাছে তো বাবা তার নয়। বাবা শত অপরাধ করে থাকলেও বন্দনার বুক ভরে আছে বাবার প্রতি ভালোবাসায়। বাবার অপরাধ তার কাছে ক্ষমার যোগ্য মনে হয়, মায়ের কাছে তো তা নয়। তার মতো করে বাবাকে কেন যে ভালোবাসতে পারে না মা, সেটাই বুঝতে পারে না বন্দনা। অন্য পাশ ফিরে সে ঘুমের ভান করে পড়ে রইল। বাবার জন্য বড় ভার হয়ে আছে বুক। বাবা খেতে পায় না, বাবা বড় কষ্টে আছে, তার চোখ ভেসে যায় জলে। মাও যে ঘুমোতে পারছে না তার টের পায় বন্দনা। মা ছটফট করছে, এপাশ ওপাশ করছে, উঠে উঠে জল খাচ্ছে। মার বাবার কি কোনোদিন মিলমিশ হবে না ভগবান? দীপ্তি অনেক বেলা অবধি ঘুমোয়। ভোরবেলা দুবার তার ঘরে গিয়ে ফিরে এলো বন্দনা। 8টা নাগাদ যখন দীপ্তি উঠে ব্রাশে পেস্ট লাগাচ্ছে, তখন গিয়ে বন্দনা তাকে ধরল। আমাকে বাবার কথা একটু বলবে দীপ্তিদি? দীপ্তি খুব সুন্দর করে হাসল, বলল, আয় বস। তোকে মামি কিছু বলেছে বুঝি? হ্যাঁ, বাবার চিঠি পড়ে আমার খুব কষ্ট হচ্ছে। বাবা বুঝি তোমাদের বাড়ি যায়? আগে যেত না, মামা তো লাজুক মানুষ, একটা কেলেঙ্কারি করে ফেলায় খুব লজ্জায় ছিল, তবে ইদানিং যায়। বাবার কি খুব কষ্ট দীপ্তিদি? দীপ্তির মুখখানা উদাস হয়ে গেল, বলল, কষ্ট? সে কষ্ট তোরা ভাবতেই পারবি না। হাওড়ার একটা বিচ্ছিরি বস্তির মধ্যে একখানা ঘর ভাড়া করে আছে, অন্ধকার, স্যাঁতসেঁতে, বাথরুম নেই, কল নেই, রাস্তার কলে গিয়ে চান করতে হয়, বারোয়ারি পায়খানা, একদম নরক। যে ঘরে থাকে সেখানেই তোলা উনুনে রান্না বান্না। মামাকে দেখলে চিনতে পারবি না, এত রোগা হয়ে গেছে, মাথার চুল প্রায় সবই উঠে গেছে। একটা লোহার কারখানায় কি যেন সামান্য একটা চাকরি করে, উদয়াস্ত খাটায় তারা। কি যে অবস্থা, দেখলে চোখে জল আসে। শুনতে শুনতেই ফুপিয়ে ফুপিয়ে উঠছিল বন্দনা। বলল, আরও বলো দীপ্তিদি। কেন শুনতে চাস? যত শুনবি তত কষ্ট। অমন একটা সুখী শৌখিন মানুষের যে কি দুর্দশা হয়েছে, না দেখলে বিশ্বাস হয় না। কাঁদতে কাঁদতে বন্দনা বলল, আমাদের কথা বলে না? বলে না আবার, তোদের কথা বলতে বলতে হাউ হাউ করে কাঁদে। বন্দনার হিক্কা উঠছিল, বলল, আমাকে ঠিকানাটা দেবে দীপ্তিদি? ঠিকানা? সে বস্তির কি ঠিকানা ফিকানা আছে? থাকলেও ঘরে নম্বর টম্বর তো জানি না। একদিন মামা আমাকে আর মাকে নিয়ে গিয়েছিল। ছেলেটার মুখে ভাত হলো তো, আয়োজন টায়োজন কিছু করেনি, একটু পায়েস রেঁধে মুখে ছোয়ালো। সেদিনই মাকে আর আমাকে নিয়ে গিয়েছিল জোর করে, বলল, আমার তো আর এখানে স্বজন কেউ নেই, তোরাই চল। তাই গিয়েছিলাম। গিয়ে মনে হলো না এলেই ভালো হতো। বাচ্চাটা হয়েছে টিকটিকি রোগা, এত দুর্বল যে জোরে কাঁদতে অবধি পারে না। বন্দনা আকুল হয়ে বলল, কি হবে বলো তো দীপ্তিদি? পেস্ট মাখানো ব্রাশটা হাতে ধরে অনেকক্ষণ চুপ করে বসে রইল দীপ্তি। তারপর বলল, মামি বোধহয় রাজি হবে না, না? মা বলছে বাবা এ বাড়িতে এলে মা বাড়ি ছেড়ে চলে যাবে। সে তো ঠিক কথাই, এ তো আর আগের যুগ নয় যে পুরুষ মানুষরা 2-3টে বউ নিয়ে একসঙ্গে থাকবে। মামাকে আমি সে কথা বলেওছি, একজনকে ডিভোর্স করো। বাবা কি বলল? মামা কাউকে ত্যাগ করতে পারবে না,
বড্ড নরম মনের মানুষ তো, একটু সেকেলেও। বন্দনা ধরা গলায় বলল, আমার বাবা বড্ড ভালো, কিন্তু বুদ্ধি নেই। ওই রমা মাসি তো সব গণ্ডগোল করে দিল। দীপ্তি বন্দনার দিকে তাকিয়ে বলল, তোর তাই মনে হয়? আমার কিন্তু রমাকে খারাপ লাগেনি। খুব নরম সরম, খুব ভীতু আর ভদ্র। সে বারবার বলছিল ডিভোর্স করলে আমাকেই করুক, আমাদের তো তেমন করে বিয়েও হয়নি, কালীঘাটের বিয়ে, ওটা না মানলেও হয়। কিন্তু রেণুদি তো ওর সত্যিকারের বউ। আমি রাক্ষসী, রেণুদির সর্বনাশ করেছি। রমা মাসিকে কেন ডিভোর্স করুক না বাবা? দীপ্তি করুণ চোখে তার দিকে চেয়ে থেকে বলল, সেটা কি খুব নিষ্ঠুরতা হবে না? রমা কোথায় যাবে বলতো? বাপের বাড়িতে গেলে ঝেঁটিয়ে দাঁড়াবে। আর তোর কেউ নেই। মামা ত্যাগ করলে ওকে ভিক্ষে করতে হবে, নইলে সুইসাইড। বন্দনা একটু শিউরে উঠল। না, সে ওসব চায় না। রমা মাসিকে তার কখনো খারাপ লাগতো না, শুধু বাবার সঙ্গে ওরকম হলো বলে। দীপ্তি বলল, মামা কিছুতেই রমাকে ছাড়তে পারবে না। দুজনেই দুজনকে খুব ভালোবাসে। অত অভাব, অমানসিক কষ্ট, তবু ভালোবাসে। এ যুগে এরকমটা ভাবাই যায় না। এই ভালোবাসার কথা শুনে বন্দনার একটুও ভালো লাগলো না। বাবা কেন রমা মাসিকে এত ভালোবাসছে? বাবার তো ভালোবাসার কথা মাকে। দীপ্তি বাথরুমে গেলে বন্দনা এলো পড়ার ঘরে। অস্থির। এ ঘরে বিলু শয়, এখনো ঘুমোচ্ছে পড়ে। এই বিলু, ওঠ, উঠবি না? কয়েকবার নাড়া খেয়ে বিলু উঠল। কি রে দিদি, তুই কাঁদছিস কেন? তোর বাবার কথা মনে হয় না? বিলু অবাক হয়ে বলে, কেন হবে না? বাবার কি হয়েছে? কিছু হয়নি। বাবা এখন খেতে পায় না জানিস, খুব কষ্টে আছে। কে বলল? বাবার চিঠি এসেছে, দীপ্তিদি সব জানে। বিলু ঘুম ভাঙা চোখে একটু হতভম্ব হয়ে চেয়ে রইল। ছেলে বলে বোধহয় বিলু খানিকটা ভুলে থাকতে পারে। তার আছে বাইরের জগৎ, আছে খেলা, আছে নানা কৌতূহল। বন্দনার ততটা নয়। অসুখে পড়ে থেকে সে সারাক্ষণ বাবার কথা ভেবেছে। তার অসুখ হলে বরাবর বাবা এসে বিছানায় সারাক্ষণ পাশে বসে থাকত। বড় নরম মনের মানুষ। বিলু হঠাৎ বলল, বাবা কি চাকরি করে? একটা কারখানায় কি যেন করে, সামান্য কাজ। বিলু আরও কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তোকে কাঁদতে দেখে আমি ভেবেছিলাম বাবা বুঝি মরে টরে গেছে। যা, কি যে বলিস। বিলুও উঠে কলঘরে গেল। পড়ার টেবিলে চুপ করে বসে রইল বন্দনা। তার সামনে সমস্যাটা যেন এক বোঝা জট পাকানো উল, তাতে গিঁট ফাঁস জড়িয়ে মরিয়ে একসা। বাবা, মা, রমা মাসি, এই তিনজন মিলে কি যে একটা পাকিয়ে তুলল। বাবুদা এলো 8:30 নাগাদ। ছিপছিপে লম্বা চেহারা, পরনে ধুতি আর সাদা শার্ট। বাবুদাকে প্যান্ট ট্যান্ট পরতে কখনো দেখেনি বন্দনা। মুখখানা সর্বদাই ভদ্রতায় মাখা। সবসময় নরম গলায় কথা বলে। কথাবার্তায় শিক্ষার রুচির ছাপ আছে। বাবুদা একা নয়, সঙ্গে কয়েকটা ছেলে। এবারের আজকাল আর আগল নেই। বাবুদা সোজা উপরে উঠে এলো। বন্দনা দরদালানে লেনিনের ছবিটার নিচে একটা চেয়ারে বসে একখানা শরৎ রচনাবলী পড়ার চেষ্টা করছিল। আজ মন বসছে না। মনটা বড্ড উড়ু উড়ু। মনটা বড় খারাপ। নইলে আজও সোনালি মিঠে রোদ উঠেছে, আজও সুন্দর দিনটি। শুধু বন্দনা চোখই সুন্দর দেখছে না কিছু। বাবুদাকে দেখে উঠে দাঁড়াতে যাচ্ছিল সে। বাবুদা বলল, উঠতে হবে না, বসো। তুমি খুব ভুগে উঠলে না? হ্যাঁ, আমার টাইফয়েড হয়েছিল। খুব রোগা হয়ে গেছ? হ্যাঁ। মাসিমা কোথায়? বাবুদাকে দেখলে বা কথাবার্তা শুনলে কেউ বিশ্বাসই করবে না যে
গতকাল এই বাবুদাই দলবল নিয়ে ল্যাংড়াকে টিট করতে এসেছিল। কেউ বিশ্বাস করবে না এই বাবুদা কাল ওরকম সাংঘাতিক বোমাবাজি করে গেছে। বন্দনা বলল, আপনি বসুন, মাকে ডাকছি। মা রান্নাঘরে জলখাবারের তদারকি করছিল। মুখখানা ভার, বিষণ্ণ। সারা রাত মা ঘুমোয়নি, জানে বন্দনা। মা, বাবুদা এসেছে, তোমাকে ডাকছে। মা বিরক্ত হল, বলল, কি চায় বাবু? তা জানি না। মা আঁচলে হাতটা মুছতে মুছতে বলল, যাচ্ছি। মা আসতেই বাবুদা চেয়ার ছেড়ে বিনয়ী ভঙ্গিতে উঠে দাঁড়াল। কেমন আছেন মাসিমা? আমি ভালো নেই, বড় অশান্তিতে আছি। কিছু বলবে? হ্যাঁ মাসিমা, কাল ল্যাংড়া আর তার দলের ছেলেরা ও বাড়ির ভেতর থেকে বাইরে আমাদের উপর বোমা মেরেছে। জানি। ওনাকে এখানে একটা ডেরা করেছে? তা করেছে। আমাদের সেটা কেন জানাননি মাসিমা? জানালে আমরা কবে ওকে সরিয়ে দিতাম। কাকে বারণ করব বলো তো? আজকাল আমার বাগানে কত লোক সারাদিন ঠোকে। নারকেল পেড়ে নিয়ে যায়, গাছ থেকে ফল নিয়ে যায়, ফুল নিয়ে যায়, এমনকি আজকাল ছাগলও বেঁধে রেখে যায় দেখছি। দেয়াল সারালে হয়তো হয়, কিন্তু তার অনেক খরচ। মিস্ত্রিরা বলে গেছে 30 ফুট দেয়াল ভেঙে ফেলে নতুন করে গাঁথতে হবে। সেটা পরের কথা। ল্যাংড়া যাতে এখানে ঢুকতে না পারে তার একটা ব্যবস্থা করা দরকার। আপনি পারমিশন দিলে আমাদের দলের কয়েকটা ছেলে পালা করে পাহারা দেবে। তারা ভালো ছেলে। মা কিছুক্ষণ চেয়ে থেকে বলল, পাহারা দেবে? আপনার আপত্তি থাকলে নয়। আপনাদের পেছনের দিকে ফাঁকা গোয়ালঘরটায় বসেই বোধহয় ওরা বোমা বাঁধে। মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এবারে কি রক্ষা হবে বাবু? বড্ড ভয় পাচ্ছি। আমাদের জানালে এত কাণ্ড ঘটত না। বড় বাড়ির অবস্থা কি আর তোমরা জানো না? 2 নাবালক ছেলে মেয়ে, বুড়ো মালি, বাহাদুর আর মদনকে নিয়ে থাকি। আমাদের সহায় সম্বল তো কিছু নেই। কাল কিন্তু বাইরে থেকেও বাড়ির ভেতরে বোমা পড়েছে। জানি মাসিমা, কাজটা উচিত হয়নি। আমি ক্ষমা চাইছি। তাহলে অনুমতি দিচ্ছেন? তোমার দলের ছেলেরা আবার অশান্তি করবে না তো? ধরো যদি ল্যাংড়া ঢুকতে চায়, তবে তারা হয়তো মারদাঙ্গা করবে। না মাসিমা, ল্যাংড়া বাড়াবাড়ি করলে তারা গিয়ে শুধু আমাদের খবর দেবে। তাতে যদি আমাদের উপর ল্যাংড়ার আক্রোশ হয়? অত ভয় পাবেন না মাসিমা। গুন্ডাবাজি খতম করার চেষ্টাই তো আমরা করছি। ল্যাংড়া ভয় পেয়ে পালিয়েছে। সে তেমন কিছু করতে পারবে বলে মনে হয় না। শুধু সাবধানের মান নেই। দেখো বাবা, আমি কিন্তু খুব অসহায় মানুষ। অসহায় কেন মাসিমা? আমরা তো আছি। আমরা সবাই প্রদীপের বন্ধু। প্রদীপের মতো সাহসী ছেলে কটা হয়? আপনি একজন সাহসী সৈনিকের মা। মায়ের চোখ ছলছল করে উঠল। আঁচলে চোখ চেপে ধরে রইল কিছুক্ষণ। তারপর বলল, ঠিক আছে। বাবু যখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল, তখন মা তাকে আবার ডাকল, বাবু শোনো। কি মাসিমা? আমাকে সস্তায় একটা বাসার খোঁজ দিতে পারো? বাসা? কেন মাসিমা? আমার বড় দরকার। একখানা ঘর হলেও চলবে, কিন্তু ভাড়া বেশি যেন না হয়। তুমি তো অনেককে চেনো, একটু খোঁজ নেবে? ঠিক আছে, খুব তাড়াতাড়ি চাই কিন্তু। দেখব মাসিমা। বাবু চলে যাওয়ার পর বন্দনা অবাক হয়ে বলল, কার জন্য বাসা খুঁজছো মা? কে থাকবে? আমরা থাকব, তুই, আমি আর বিলু। কেন মা? অনেক ভেবেচিন্তে ঠিক করেছি তোর বাবাকে একটা চিঠি লিখব। বলবো চলে আসুক সে। তার বাড়িঘর বুঝে নিক, সুখে থাকুক। আমি তার পথের কাঁটা, সরে যাব। এত তাড়াতাড়ি ঠিক করে ফেললে মা? বাবা তো লিখেছে আমাদের জন্য তার মন কেমন করে, তাই আসতে চাইছে। তুই কিচ্ছু বুঝিসনি। আসল কথা নিজের বাড়ি দখল চাইছে। ইনিয়ে বিনিয়ে অনেক কথা লিখলেও আসল কথা হলো তাই। বন্দনা কি করে মাকে বোঝাবে যে বাবা মোটেই বাড়ির দখল চায়নি। বাবা চেয়েছে এ বাড়ির এক কোণে সবচেয়ে নিকৃষ্ট ঘরে ভিখিরির মতো একটু আশ্রয়।
তার বাবা একটা গর্হিত অন্যায় করে ফেলেছে ঠিকই, তবু বাবা একজন চমৎকার মানুষ, একজন কবির মতো মানুষ, একজন নরম ও উদাসী মানুষ। মা সে কথা বুঝল না, বলল, তাকে তোরা আর কতটুকু চিনিস? আমি চিনি হাড়ে হাড়ে। চিঠিটা পাওয়ার পর থেকে এ বাড়িতে থাকতেও আমার ঘেন্না হচ্ছে। এখন সে এসে নতুন বউ নতুন ছেলে নিয়ে সুখে সংসার পাতুক, আমরা বিদেয় হয়ে যাব। কিন্তু বন্দনার এ বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। এ বাড়ির মধ্যে কত পুরনো বাতাস, কত অদ্ভুত আলো ছায়ার খেলা, কত স্বপ্নের মতো ব্যাপার আছে। এ বাড়ি ছেড়ে গিয়ে কি সে বাঁচবে? সকাল 9টায় একটা রিকশা এসে সামনের উঠোনে থেমে পক পক করে হর্ন দিচ্ছিল। শরৎ রচনাবলী রেখে বন্দনা গিয়ে ঝুঁকে দেখে অবাক। রিকশা অতীশ সিটে বসে আছে, ঊর্ধ্বমুখে চেয়ে আছে বারান্দার দিকে। দেখে বন্দনের ভেতরটা জ্বলে গেল। কি চাও? অতীশ গম্ভীর মুখে বলল, তোমার কলকাতার দিদি আসতে বলেছিল, শহর দেখবে। তোমার রিকশায়? হ্যাঁ। রাগে এত গরম হয়ে গেল তার মাথা যে সে কিছুই বলতে পারল না। খানিকক্ষণ জ্বালা ভরা চোখে অতীশের দিকে চেয়ে রইল। তারপর বলল, তুমি না একটা অ্যাক্সিডেন্ট করেছিলে? হ্যাঁ। তবু চালাচ্ছ? গাড়ি চালালে একটা দুটো অ্যাক্সিডেন্ট হয়ই। এত অপমান লাগছিল বন্দনার যে বলার নয়। সে উঠে দীপ্তির ঘরে গেল। এই দীপ্তিদি। দীপ্তি একটা হলুদ জমি কালো টেম্পল পাড়ের শাড়ি পরছিল যত্ন করে। স্নান করে এসেছে, ভেজা চুল এলানো রয়েছে পিঠের উপর। হাসি মুখে বলল, কি রে, তুমি অতীশদাকে রিকশার কথা বলেছ? হাসিটা সারা মুখে ছড়ে গেল দীপ্তির। চোখ উজ্জ্বল হল। বলল, কি সাংঘাতিক ছেলে বলতো। সাংঘাতিকটা আবার কিসের দেখলে? বিকম পাস, ওরকম ভালো চেহারা, কি ভালো সংস্কৃত উচ্চারণ, ভালো অ্যাথলিট, সেই ছেলে রিকশা চালায়, এটা একটা দারুণ ব্যাপার নয়? আমার তো রাগ হয়। আমার শ্রদ্ধা হয়। ও ছেলে যখন রিকশা চালায় তখন সেই সঙ্গে এই সমাজকে যেন অপমান করে। যে দেশ ওরকম একটা ছেলের দাম দিতে পারে না, সে দেশকে এভাবেই অপমান করা উচিত। বন্দনা এসব তত্ত্ব বোঝে না। তবে অতীশ রিকশা চালালে তার ভীষণ লজ্জা করে। সে কুকড়ে যায়। প্লিজ দীপ্তিদি, তুমি ওর রিকশা উঠো না, আমি বাহাদুরকে পাঠিয়ে অন্য রিকশা আনিয়ে দিচ্ছি। দীপ্তি অবাক হয়ে বলে, ও মা, কেন রে? তুই কি ভাবিস আমার বেড়ানোর খুব শখ হয়েছে? তোদের অখাদ্য শহর দেখার একটু ইচ্ছে আমার নেই। আমি ওর রিকশা উঠতে চেয়েছি, সেটা একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে বলে। ও চালাবে, আমি বসে বসে দেখব রাস্তায় ভদ্রলোকদের মুখগুলো কেমন হয়ে যায়। কাঁদো কাঁদো মুখে বন্দনা বলল, কিন্তু ও তো রিকশাওয়ালা নয় দীপ্তিদি, ওরা যে ভদ্রলোক, ও এমন বিচ্ছিরি লোক বলেই রিকশা চালায়। তুই এমন অস্থির হচ্ছিস কেন? ওর প্রতিবাদটা বুঝতে পারছিস না? টের পাস না যে এটা ওর বিদ্রোহ? ভদ্রতার মুখোশ টেনে খুলে দিতেই তো চাইছে ও। আমি এরকম সাহসী ছেলে দেখিনি। বন্দনা মুখ ফিরিয়ে নিয়ে ঘর থেকে দৌড় পায়ে বেরিয়ে এলো। দুর্বল শরীর সইল না। বারান্দায় সে উবু হয়ে বসে পড়ল মুখ ঢেকে। নিচে অতীশের রিকশা যেন তাকে ঠাট্টা করতেই হর্ন দিচ্ছে, পক পক। দীপ্তির উপর ভীষণ রাগ হচ্ছে বন্দনার। দীপ্তিদি যেন কি? সে হামাগুড়ি দিয়ে রেলিংয়ের কাছে এগিয়ে গেল। নিচে অতীশ তার রিকশায় বসে আছে। সেদিকে চেয়ে থেকে বন্দনা মনে মনে বলল, তুমি একটা বিচ্ছিরি লোক। অতীশ হঠাৎ ঊর্ধ্বমুখ হয়ে বলে, তোমার দিদিকে তাড়াতাড়ি করতে বলো, মাত্র 2 ঘন্টার করারে রিকশা এনেছি, বেলা 12:30টার মধ্যে গণেশকে রিকশা ফেরত দিতে হবে। রাগ করে ঘরে এসে শুয়ে রইল বন্দনা। তার রাগ হচ্ছে, তার অপমান লাগছে। আজকের দিনটা তার ভালো যাচ্ছে না। শুয়ে শুয়ে সে শুনতে পেল দীপ্তিদের হালকা চটির শব্দ চটুল গতিতে নেমে গেল সিঁড়ি দিয়ে।
রিকশা দুবার হর্ন দিল, পক পক। ঘরের মধ্যে কান্না পাচ্ছে বন্দনার, হাঁফ ধরে যাচ্ছে। আজ কি ভীষণ খারাপ একটা দিন। শরৎ শেষের সকালবেলায় চমৎকার একটা সোনালি আলো পাঠালেন ভগবান। সে আলোর সঙ্গে পাঠালেন শিরশিরে উত্তুরে হাওয়া। আলো হাওয়ায় মাখামাখি হয়ে চারদিকে নানা কাণ্ড ঘটতে লাগল। বাগানে গাছের ছায়ায় বেতের চেয়ারে বসে বন্দনা দেখছিল। মনে মনে নানা কথা, নানা উল্টো পাল্টা চিন্তা। বাবার চিঠিটা সে কতবার পড়েছে তার ঠিক নেই। শরৎ রচনাবলীর মধ্যে যত্ন করে রাখা চিঠিটা আবার বের করল। সস্তা খাম এক্সারসাইজ বুক থেকে ছিঁড়ে নেওয়া পাতায় ডট পেন দিয়ে লেখা। চিঠিটার চেহারা এমন গরিবের মতো যে কষ্ট হয়। লজ্জার মাথা খেয়ে মাকে লেখা বাবার এই চিঠির ভেতর দিয়েই সে এই অকরুণ পৃথিবীকে খানিকটা বুঝে নিচ্ছিল। বাবার চিঠিটা আরেকবার খুলে পড়তে যাচ্ছিল বন্দনা। এমন সময়ে হঠাৎ সামনে যেন মাটি ফুঁড়ে একটা ছেলে উঠে দাঁড়াল। এমন চমকে গিয়েছিল বন্দনা। তুই যে একদম শুটকি মেরে গেছিস, কি হলো তোর? বন্দনার বুকটা ধকধক করছিল। বলল, এমন চমকে দিয়েছিস? অবু অর্থাৎ অবিনশ্বর, অতুলবাবুর ছেলে, শিখার ভাই এবং তারই সমবয়সী। শিখেদের বাড়িতে তারা একসঙ্গে কত ক্যারম খেলেছে। অবু বেশ লম্বা চওড়া, নবীন দাসের ব্যায়ামাগারে ব্যায়াম করে। তোর কি অসুখ ফসুখ কিছু করেছিল নাকি রে বন্দনা? টাইফয়েড। তাই অত রোগা হয়ে গেছিস? তোকে চেনাই যাচ্ছে না। রোজ ছোলা ভেজানো খা, আর 1 গ্লাস করে ঘোল, আর 2 চামচ ব্র্যান্ডি মেশানো দুধ, দেখবি তাকত এসে যাবে। তোর মতো হোতকা না হলে আমার চলবে। আমি হোতকা নাকি? আমি হলাম মাস্কুলার। বাইসেপ দেখবি? মাগো, ওসব কিলবিলে মাসল দেখলে আমার বিচ্ছিরি লাগে। বস না, দাঁড়িয়ে আছিস কেন? আরে বসবার জন্য কি এসেছি নাকি? তোদের বাড়ি পাহারা দিচ্ছি। পাহারা দিচ্ছিস? তার মানে? তোদের বাড়িতে নাকি ল্যাংড়া একটা ঠেক করেছে, সেজন্যই বাবুদা পাঠালো পাহারা দিতে। ল্যাংড়া অবশ্য পালিয়ে গেছে, তবু যদি আসে। বন্দনা হেসে ফেলল। তুই একা পাহারা দিচ্ছিস? ইস, কি আমার বীর রে। অবু একটা কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি একা নই, বিশ্বজিৎ আর অমল নামে 2 ছেলেও আছে। ওদের রিভলভার আছে। আমি হচ্ছি মেসেঞ্জার। কিছু হলে দৌড়ে গিয়ে খবর দিতে হবে বাবুদাকে। বন্দনা ভয় পেয়ে বলল, রিভলভার? রিভলভার কেন বলতো? অবু তাচ্ছিলের হাসি এসে বলল, ভয় পেলি নাকি? আরে ধুর, আজকাল রিভলভার টিভলভার হাতে হাতে ঘোরে, কোনো ব্যাপারই নয়। আজকাল রিভলভার হলো খেলনা, আসল জিনিস হলো স্টেন গান, AK-47 এইসব। তুই খুব পেকেছিস কিন্তু অবু। অবু হিহি করে হাসল। সবে গভীর রেখা উঠেছে, ফর্সা গোলমুখের অবু এখন কত ছেলে মানুষ। বলল, আজ তাহলে তুই কলসি রেখে নামছিস না? বন্দনা লজ্জায় রাঙা হল। বরাবর সে প্রগতি সংঘের স্পোর্টসে কলসি মাথায় দৌড়ে নাম দেয়। আজ অবধি একবারও পারেনি। তার মাথা থেকে কলসি পড়বে কি পড়বেই। সেই লজ্জায় হাসতে লাগল। যা, তোর ঠ্যাং দুটো খুব সরু সরু তো, তাই তোর ব্যালেন্স নেই। ললিতাদি যোগব্যায়ামের ক্লাস খুলেছে, ভর্তি হবি? 2 দিনে চেহারা ফিরিয়ে দেবে। যা, ব্যায়াম জিনিসটা এত বাজে আর একঘেয়ে। আর শুটকি হয়ে থাকা বুঝি ভালো? শুটকি আছি, বেশ আছি, তোর তাতে কি? আজকাল রোগা হওয়ায় ফ্যাশন, জানিস? তা বলে তোর মতো রোগা নয়, তুই তো 12 মাস ভুগিস। আজ জ্বর, কাল সর্দি, স্কিপিং করলে পারিস। ওসব আমার ভালো লাগে না। ক্যারম খেলবি অবু? অবু তার কবজির ঘড়িটার দিকে একবার চেয়ে বলল, ক্যারম খেলবো কি রে? আমি এখন অন ডিউটি রয়েছি না। আমি এখন ব্ল্যাক ক্যাট, কমান্ডো, তোদের সিকিউরিটি গার্ড। ল্যাংড়াকে দেখলে তো পালাবি। অবু হিহি করে হাসল।
তারপর বলল, ল্যাংড়া তোদের বাড়িতে ঢুকে কি করে বলতো? বোমা ফোমা বাঁধে নাকি? ঠোঁট উল্টে বন্দনা বলে, কে জানে কি করে, আমাদের বাড়িটা তো এখন খোলা হাট। জানিস তো, আজ অপরূপা দিদিমণি বস্তিতে মিটিং করবে। সবাইকে নাকি ডেকে ডেকে বলবে ল্যাংড়াকে সাপোর্ট করার জন্য। ল্যাংড়া নাকি পাড়ার লোকের উপকার করে বেড়ায়, পাড়ার জোয়ার ঠেক নাকি সেই ভেঙেছে। ল্যাংড়ার জন্যই মিউনিসিপ্যালিটির ইলেকশনে বাবুদাদের ক্যান্ডিডেট বিধুবাবু জিততে পারেনি। অপরূপাদি সবাইকে এসব কথা বলে বেড়াচ্ছে। আমরা নাম দিয়েছি ল্যাংড়া বাঁচাও আন্দোলন। বন্দনা করুণ মুখ করে বলল, কিন্তু অপরূপাদি দারুণ পড়াতো, এত সুন্দর সুন্দর গল্প বলতো ক্লাসে। আরে সে তো আমিও জানি, দিদিও তো পড়তো ওর কাছে। কিন্তু ল্যাংড়ার সঙ্গে অ্যাফেয়ারের পর অপরূপাদি একদম ভোগে চলে গেছে। ল্যাংড়াকে পার্টিতে ঢুকতে দিচ্ছে না কে জানিস তো? অপরূপাদি। আরে আজকাল পার্টির শেল্টার না পেলে কেউ কি কিছু করতে পারে? ল্যাংড়া যদি মরে তবে অপরূপাদি কিন্তু রেসপন্সিবল। বন্দনা চোখ পাকিয়ে বলল, তুই এত পেকেছিস কবে থেকে রে? খুব পার্টি করে বেড়ানো হচ্ছে না? আরে না, পার্টি ফার্টি তারাই করে যাদের হাতে মেলার সময় আছে। আমার বলে হেভি পড়ার চাপ, তার উপর বডি বিল্ডিং, সময় কোথায়? তবে বাবুদা বা সুবিমল স্যার বললে মাঝে মাঝে ফ্যাক খেটে দিই। বাবাকে তো জানিস, পার্টি করলে একদম পুঁতে ফেলবে। তাহলে করিস কেন? সোশ্যাল ওয়ার্ক হিসেবে কিছু কিছু করি, পলিটিক্স নয় বাবা। তোদের বাড়ি পাহারা দেওয়াটা তো একটা সোশ্যাল ওয়ার্ক নাকি? আফটারঅল তোর এক সময় আমাদের জমিদার ছিলি, একটা দায়িত্ব আছে। না, তুই সত্যি খুব পেকেছিস। অবু হি হি করে হাসল। তোর ভয় করে না অবু? কিসের ভয়? জানিস তো আমার দাদার কি হয়েছিল? জানবো না কেন, স্যাড ব্যাপার। পেছন দিকে একটু দূরে একটা কর্কশ লাউড স্পিকারে মাইক টেস্টিং শুরু হতেই কথা থামিয়ে উৎকর্ণ হলো অবু। তারপর বলল, ওই বোধহয় অপরূপাদের মিটিং শুরু হলো, যাই শুনে আসি, ইন্টারেস্টিং ব্যাপার হবে। অবু হালকা পায়ে বাগানটা পার হয়ে দেয়ালের ফাঁক দিয়ে গলে বাইরে বেরিয়ে গেল। গাছের ছায় একা ঝুম হয়ে বসে রইল বন্দনা, হাতে বাবার চিঠি। মাথার মধ্যে কত চিন্তা ভেসে ভেসে ছায়া ফেলে যাচ্ছে। আজ তার মনে হলো পৃথিবীতে তাদের মতো দুঃখী মানুষ আর কেউ নেই। সে শুনতে পাচ্ছিল বহু দূরে একটা বিচ্ছিরি লাউড স্পিকারে অপরূপা দিদিমণি চিৎকার করে একটা ভাষণ দিচ্ছে। কি বলছে তা এত দূর থেকে শোনা গেল না। ল্যাংড়াকে বন্দনা পছন্দ করে না ঠিকই, তবু অপরূপা দিদিমণি যে ওর জন্য এত বিপদ মাথায় নিয়েও একটা লড়াই করছে, এটা খুব ভালো লাগে বন্দনার। সে নিজে তো কারোর জন্য কখনো লড়াই করেনি, তার তো কোনো লড়াই নেই। ল্যাংড়া বাঁচাও আন্দোলন বলে অপরূপার দিকে ঠাট্টা করে গেল বটে অবু, কিন্তু ঠাট্টা শুনে বন্দনার একটুও হাসি পায়নি। অপরূপা দিকে নিয়ে ঠাট্টা করা সে কে? তার পোষা কয়েকটা কবুতর ছাদ থেকে নেমে এলো ঝটপট করতে করতে। তারপর তার চেয়ার ঘিরে গুড়গুড় শব্দ করতে করতে ঘুরে বেড়াতে লাগল। মনটা যেন একটু ভালো হয়ে উঠতে যাচ্ছিল। ফের অনেক কথার ছায়া এসে পড়ল মনের উপর। দীপ্তি দেখে তার কেন আর একটু ভালো লাগছে না। এই মস্ত ফাঁকা বাড়িটায় তারা তিনটে মোটে প্রাণী, সে, বিলু আর মা। সারা দিন তারা নানা বিষণ্ণতায় ডুবে থাকে। তাই কেউ এলে ভীষণ আনন্দ হয় বন্দনার, তাকে আর ছাড়তেই চায় না। ঠিক যেরকম হয়েছিল রমামাসির বেলায়। রমামাসিকে চোখের আড়াল করত না সে। তারপর একদিন এমন হলো, যখন রমামাসি ফিরে গেলে সে বাঁচে। শেষে রমামাসি গেল বটে, কিন্তু নিয়ে গেল তার জীবনের সব আনন্দ, সব আলো, সব উদ্ভাস। কাল যখন দীপ্তি দিয়ে এলো, তখন কি যে আনন্দ হয়েছিল বন্দনার। আজ মনে হচ্ছে দীপ্তিদি চলে গেলেই ভালো, ওকে আর একটু ভালো লাগছে না তার। বিধবা হয়েও মাছ মাংস খায়, একাদশী অম্বুবাচি করে না, পুরুষদের সঙ্গে ঢলাঢলি করে বেড়ায়। অতীশ কি এত সব জানে? জানে কি
যে দীপ্তিদির জন্য তার বর আত্মহত্যা করেছিল? নিশ্চয় জানে না। জানলে এত মেলামেশা করতো কখনো? দীপ্তিদি আজ সকালে নিজের ঘরে খুব গুনগুন করে গান গাইছিল। খুশিতে মুখখানা খুব ডগমগ। কিসের এত আনন্দ ওর? একজন বিধবার কি এত আনন্দ করা উচিত? বিশেষ করে যে বাড়িতে এত দুঃখ, এত শোকতাপ। গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস অসুখের পরে এর 3য় পর্ব। এরপরে আসছে 4র্থ অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।